ভিনদেশি শত্রু হলে কি আমরা এত কাছাকাছি আসতাম? जनाब, हम पे गोला चला है, दुश्मन हमलावर किया है। Fall back, I repeat, fall back. এই দেশের প্রতিটা শিশু যেন ভয় পায় পাকিস্তান নামটা শুনে। আমাদের উপর এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। জয় হিন্দ। বিধিবদ্ধ সতর্কীকরণ। স্মোকিং is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। নমস্কার, দ্য স্ক্রিপ্ট কোম্পানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। গল্প যেখানে সত্যি, আবার সত্যি মানেই তো গল্প। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের পর্বে আপনি শুনবেন জয় সাহার লেখা গল্প 1971, A War, A Love Story। 1971 মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইন্টারন্যাশনাল ওয়ানডে ম্যাচ প্রথম অনুষ্ঠিত হল সারা পৃথিবীতে। জানুয়ারি মাসের 5 তারিখ ম্যাচটি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে। ওই বছরই ইংল্যান্ডে রোলস রয়েস কোম্পানি ব্যাংকরাপ্ট হল। সারা পৃথিবীতে হইচই। ওই ঘটনার পর কোম্পানিটিকে অধিগ্রহণ করে ইংল্যান্ডের সরকার। ইন্টেল প্রথমবার মাইক্রো প্রসেসর বাজারে আনল, আর সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর সভ্যতার ইতিহাসে একটা বড় বদলের সূচনা হল। আধুনিক কম্পিউটিং ব্যবস্থায় বৈপ্লবিক বদল এলো। কিন্তু রাজনৈতিক ও ভৌগোলিক ইতিহাসে সবচেয়ে বড় ইভেন্ট ছিল পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঘোষণা এবং ভারতের প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশ রাষ্ট্র গঠন। পাকিস্তানের বিরুদ্ধে এই লড়াইয়ে ভারতের 3টি ফোর্সের এক অসাধারণ লড়াই ও যুদ্ধ জয়ের প্রেক্ষিতে তৈরি হয়েছে আমাদের এই গল্প। দেশের ৭৯তম স্বাধীনতা দিবসে দ্য স্ক্রিপ্ট কোম্পানি টিমের এই বিশেষ নিবেদন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। जनाब, पठानकोट बेस दिखाई दे रहा है। Take left and ready for action. Copy that. Copy that. जनाब, इंजन का हालत बहुत खराब है। दुश्मन हम पे फायर कर रहा है। जनाब, फायर आफ्टर काउंटिंग 3, 2, 1। अल्लाहु अकबर। जनाब, हम कामयाब रहे। ओके, कम बैक। जनाब, थोड़ा और खेल के जाए, अभी तो मजा आ रहा है। कैप्टन जाफर, कैप्टन जाफर, कैप्टन। जनाब, हम पे गोला चला है, दुश्मन हमलावर किया है। फॉल बैक, आई रिपीट, फॉल बैक। নয়াদিল্লি, প্রধানমন্ত্রীর বাসভবন। মিসেস গান্ধী তখন কাগজ পড়ছেন, আর ডিসকাশন চলছে পশ্চিমবঙ্গের পলিটিক্স নিয়ে। বাংলায় আমাদের পার্টির কাজ এখন আরও কঠিন। বাংলাদেশ থেকে যে পরিমাণ শরণার্থী ঢুকছে তাদেরকে প্রোটেক্ট করা, মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়া, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া। সবাইকে নামতে বলুন। ওই মানুষগুলোর কোনো দেশ নেই। আমরা গোটা বিশ্বকে এটা দেখাবো। বুঝলেন প্যাটেলজি? ইয়েস ম্যাডাম।
আমি এখনই মিস্টার রায়কে ফোন করতে বলছি, আপনার নির্দেশ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। সত্যি ম্যাডাম, কালকে ইন্টেলিজেন্স থেকে যে ছবি ভিডিও পাঠিয়েছে, খুবই দুঃখজনক পরিস্থিতি। না না প্যাটেলজি, সময়টা দুঃখ বিলাসিতার নয়। মিস্টার বাসুকে দিল্লি থেকে ফিরে গেছেন, নাকি ওনার অন্য কিছু প্ল্যান আছে? গত পরশু আপনার সাথে দেখা করে উনি ফিরে গেছেন সেদিন সন্ধ্যায়। এনি ইস্যু ম্যাডাম? না, কিন্তু মিস্টার বাসু ইজ কিউরিয়াস অ্যাবাউট ওয়ার। হি ইনসিস্টেড মি টু ডিক্লেয়ার ওয়ার এগেনস্ট পাকিস্তান। আর শরণার্থীদের পাশে থাকার বিষয়টা অফিসিয়ালি ভারত সরকার যেন ঘোষণা করে। বি কেয়ারফুল প্যাটেলজি, এরা কমিউনিস্ট পার্টি করে। রিফিউজি ইস্যু এদের গীতা, ও না না সরি, ম্যানিফেস্টোয় লেখা আছে, ঝাঁপিয়ে পড়বে। জি ম্যাডাম, জি। এমন সময় দরজায় উত্তেজিত একটা ধকধক আওয়াজ। বোঝা যাচ্ছে জরুরি কোনো খবর জানাতে কেউ নক করছে। ইয়েস, কাম ইন। Yes, Mr. Saxena. Anything serious? Yes, madam. There is a serious security lapses in our airbase. পাকিস্তান একটু আগে আমাদের 9টা এয়ারবেসে এয়ার স্ট্রাইক করেছে। আরো খবর আসছে, ক্যাজুয়ালিটি আমরা অ্যানালিসিস করছি, বাট আওয়ার জওয়ান রিটালিয়েটেড। আমরা পাকিস্তানেরও অনেকগুলো ফাইটার জেটকে টার্গেট করেছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। 9টা? কিন্তু কোন কোনগুলো? কোনটা নয় স্যার? হ্যাঁ, পাঠানকোট, অমৃতসর, জয়সলমীর, বিকানের, আগ্রা। ম্যাডাম, কল এমার্জেন্সি মিটিং উইথ 3 ফোর্সেস। আমরা আর বসে থাকবো না। প্যাটেলজি, মন্ত্রীদের ডাকুন। যে যেখানে আছে সকলকে 1 ঘন্টার মধ্যে আমার অফিসে চাই। অল ইন্ডিয়া রেডিওর সান্ধ্যকালীন অনুষ্ঠানে আপনাকে স্বাগত। এখন দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। দিল্লি থেকে সরাসরি সম্প্রচার শুনবেন। আমার প্রিয় দেশবাসী, নয়াদিল্লি থেকে একটি জরুরি পরিস্থিতির কথা আপনাদের জানাতে আমি রেডিও মাধ্যম ব্যবহার করছি। আপনারা হয়তো ইতিমধ্যে সংবাদপত্রের দৌলতে জানতে পেরেছেন যে গতকাল আমাদের মোট 11টা বায়ুসেনা বেস ক্যাম্পে পাকিস্তানি সেনা এয়ার স্ট্রাইক করেছে। কাপুরুষের মতো অতর্কিত এই হানার জবাব দিয়েছে আমার দেশের জওয়ানরা। তাদের রক্ত ঝরেছে। আমরা ব্রিটিশ শক্তির মতো এক দানবীয় শক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং আমাদের দেশের নাগরিকদের প্রতি ফোঁটা রক্তের দাম সম্পর্কে আমাদের প্রতিবেশীদের ধারণা যে একেবারেই নেই, তা ঐতিহাসিকভাবে সত্য নয়। এই পরিস্থিতিতে আমি ভারত সরকারের পক্ষ থেকে ভারতের প্রতিটি নাগরিককে জানাচ্ছি, রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেছেন। গতকাল থেকে যা হয়েছে তা পাকিস্তানের তরফ থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ছাড়া আর কিছুই নয়। আমাদের উপর এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা প্রস্তুত। আমাদের সাহসী সেনাবাহিনী সীমান্তে লড়ছে। ভারতবাসী ঐক্যবদ্ধ। পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, তবে নিজেদের রক্ষা করার জন্য আমাদের পদক্ষেপ নিতে হচ্ছে। আমি এখন এই মুহূর্ত থেকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। জয় হিন্দ। হগলতে কই? খবরটা কি ঠিক? হ্যাঁ, খবর ঠিকই। বৈকালে হ্যাগো দেশের প্রধানমন্ত্রী যুদ্ধ ঘোষণা করছে। যুদ্ধ লাগলো তাইলে? আমরা কি বন্ধু পামো তাইলে? ইলিয়াস, বন্ধু আমাগো একজনই, তিনি স্বয়ং বঙ্গবন্ধু। আর শত্রু শত্রু আমাগো বন্ধু যে হইবই তা কইতে লাগে নাকি?
তৈয়ার হও, তৈয়ার হও। এই যুদ্ধে নতুন কইরা তৈয়ার হইতে হইব। পানির মতো খুন বইব, দেশ আমাকে স্বাধীন হইব। খাড়াও কাসেম ভাই, খাড়াও। আমি হগলতারে খবরটা দিয়া আহি। আগে পাকিস্তান রে বুঝুম, তারপরে রাজা কারগো। সুমাইয়া ফিরছে? আইছে, অনেক কষ্ট কইরা আইছে। কাম হইছে কি? হইছে ভাই, তিনডারেই মাইরা পুইত্তা দিছে। হ্যাঁ, ওই 3 রাজাকাররেই মারছে? আমাগো সুটকি কও কি? হ, কিন্তু তার জন্য আর ইজ্জত। ইলিয়াস, কতবার তোমারে কইছি, অহন এইসব ইজ্জত মান ইমান এইসব নিয়া ভাবনের সময় নাই। যাও, সকল ধরে খবরটা দিয়ে আসো গিয়া। দেরি কইরো না, কাল ঢাকায় সকাল সকাল বাইরাইতে হইব। যাও যাও যাও, খবরটা দাও গিয়া। হ কাসেম ভাই, জয় বাংলা। জয় বাংলা। अरे ओ भाई आशिक, मेरी जान, थोड़ा हाथ बढ़ाओ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু এই জঙ্গলটার একটা স্কেচ নিয়ে নিচ্ছি। আরে ভাই, যুদ্ধে এসে কেউ ছবি আঁকে এই জিনিস বাপের জন্মে দেখিনি। একবার যদি জেনারেল সাহেব জানতে পারেন। না বললেই জানবে না। আর আমি তো যুদ্ধে আসতে চাইনি, আমি লাহোরে বসে। আরে ভাই রাখো রাখো, তোমার ওই ইতিহাস আমাকে শুনিও না। শুনতে শুনতে একদিন জান্নাত হাসিল হবে আমার। জি জি জাফর ভাই, আল্লাহ রাখা। আমি আসছি, দাঁড়াও। হ্যাঁ সেই ভালো। লাহোরে বসে তুমি ছবি আঁকিয়ে হতে চাইলে তো আর হবে না। এটা লাহোর নয়, এমনকি পশ্চিমও নয়, পূর্ব পাকিস্তান। আর এটা যুদ্ধ চলছে। নাও, এবার দয়া করে কাঠটা কাটতে সাহায্য করো। কাঠ না নিয়ে গেলে এতগুলো মানুষ না খেয়ে থাকবে। খালি পেটে যুদ্ধ হয় না। কি লাভ বলো তো এত আয়োজন করে? জাফর ভাই, ডাউন 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 ডাউন। চুপ একদম। আশিক, আশিক তুমি এখানে থাকো, আমি ওদিকটা দেখছি। এখান থেকে এক পাও নড়বে না। थोड़ा चौकन्ने रहिए और ये पेंसिल और पैड छोड़िए। बंदूकটা সেট করো। জি জনাব। লেকিন জনাব, তুমি একা যাবে না। মুক্তি বাহিনী অ্যাটাক করেছে। ওরা চারিদিক দিয়ে ঘিরে অ্যাটাক করে। তোমাকে কভার করতে তো আমার। হ্যাঁ, কাট কাটতে পারে না ঠিক করে, সে করবে আমাকে কভার। একদম চুপ করে দাঁড়াও, আমি দেখে আসছি, নড়বে না। জি জনাব। আশিক, আশিক মিয়া, আশিক তুমি ঠিক আছো তো? জাফর মিয়া আছি, কিন্তু আমাদের ক্যাম্প। যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে মিয়া। পারবে তো? পারবো। আমি বলার সঙ্গে সঙ্গে দৌড় লাগাবে। আর পরের ক্যাম্পে যদি আগে তুমি পৌঁছো তাহলে সব ঠিকঠাক ব্রিফ করবে। আল্লাহ আল্লাহ হাফিজ आशिक मियां, अगर जिंदा रहेंगे तो फिर मिलेंगे। জনাব, আমি আমার এক কাগজ পেন্সিলটা একটু গুছিয়ে নি। হে আল্লাহ রহম করো, জলদি, সময় নেই আমাদের হাতে।
দিল্লি, প্রধানমন্ত্রীর দপ্তর। হঠাৎ কাঁচের জানলাটা কেঁপে উঠল। মাঝে মাঝেই বেজে উঠছে ট্রান্সমিটার। রুমের ভেতরে সব মন্ত্রী, সেনা, পরামর্শদাতারা মুখ ভার করে বসে আছেন। শোনা যাচ্ছে একটা গুঞ্জন। জেনারেল মানেকশ, পূর্ব ফ্রন্টে কত দূর এগোলাম আমরা? ঢাকা এখনো কত দূর? ম্যাডাম স্যার, আমরা যশোর পার হয়ে গেছি। কুমিল্লা আমাদের দখলে। মেঘনা নদীর পাড়ে মার্কো ফোর্স প্রস্তুত। ঢাকা পৌঁছতে 8-10 দিনের বেশি লাগবে না, যদি আকাশ পরিষ্কার থাকে, যদি সময় পেছনে না যায়। ম্যাডাম জি, আমেরিকার ষষ্ঠ নৌবহর ভারত মহাসাগরের দিকে এগিয়ে আসছে। ওরা পুরোপুরি পাকিস্তানের পক্ষ নিয়েছে। চীন সীমান্তে সৈন্য জড়ো করছে। ব্রিটেন এ বিষয়ে কিন্তু কনসার্ন। কূটনীতির ভাষায় এটা হুঁশিয়ারি। আমরা জিতেছি মাঠে আর হারছি প্রোপাগান্ডায়। হাক স্যার, তোমার মত কি? আমরা কি ইতিহাসকে বাঁকিয়ে দিতে পারবো, নাকি তোষারোপে ডুবে যাব? আমার পরামর্শ মূলত 3টি। 1, পূর্ব ফ্রন্টে দ্রুততা, মানে বাংলাদেশ আর ফেলে রাখা যাবে না। মেঘনা পার হোক আজ রাতেই। মুক্তিবাহিনী যেন নেতৃত্বে থাকে, যেন আন্তর্জাতিক মিডিয়া দেখে এই যুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার। 2, পশ্চিম সীমান্তে রক্ষণাত্মক আগ্রাসন। আমরা যেন দখলদার না দেখাই, বরং আত্মরক্ষাকারী বলেই আমাদের মনে হয়। এই দেশটা আমাদের, সেটাকে রক্ষা করার পূর্ণ স্বরাজ আমাদের আছে। 3, আন্তর্জাতিক প্রচার মাধ্যম মানে ওয়েস্টার্ন মিডিয়াকে ব্যবহার করতে হবে। আজ রাতেই কলকাতা মেডিকেলের ধর্ষিতা শরণার্থীদের সাক্ষাৎকার পাঠানো হোক বিবিসিকে। লন্ডনে যে সাংবাদিকরা আমাদের কথা বুঝতে চায়, তাদের হাতে তুলে দিতে হবে মাটি থেকে উঠিয়ে আনা সত্যগুলো। কিভাবে একটা দেশ তার নিজেরই মা বোনদের ইজ্জতকে এভাবে লুট করতে পারে, সেটা সারা বিশ্বের মানুষের জানা দরকার। না হলে আজ যে জাতি জন্ম নিচ্ছে তাকে ইতিহাস গিলে ফেলবে। জেনারেল মানেকশ, মেঘনা পার করুন আজ রাতেই। দুর্গাপ্রসাদ, পশ্চিম ফ্রন্টে ফোকাস কমান, ঢাকায় ফোকাস বাড়ান। স্যার, আমেরিকান দূতাবাসে স্পষ্ট বার্তা দিন, ইন্ডিয়া ইজ নট রিট্রিটিং। হাক স্যার, তুমি থাকো আমার সঙ্গে। রুমের মধ্যে এক পলকের নীরবতা। তারপর সবাই উঠে দাঁড়ালো। ইতিহাস তৈরি করবে ভারত। একটা দেশ কেবল অস্ত্র দিয়ে নয়, ন্যায় দিয়ে জন্ম নিল, সেটা গোটা পৃথিবী দেখবে। তিন সপ্তাহ হয়ে গেল, এখনো বাংলার মাটিতে পাকিস্তান সেনাবাহিনীর শাসন প্রতিষ্ঠিত হলো না। ইতিহাস আমাকে ক্ষমা করবে? আরে ইতিহাসের কথা কে ভাবে? আল্লাহর দরবারে গিয়ে টিক্কা খান কি বলবে? যে হুজুর, আমি তখন হুজুর ছিলাম, আমাকে গাল ভরা নাম দেওয়া হয়েছিল যে আমি নাকি বাংলাদেশের গভর্নর জেনারেল। কিন্তু আমি জেনারেল পাবলিকের থেকেও বেশি ভীতু ছিলাম। আল্লাহ! বাঙালিরা ভুলে গেছে ওরা কার বিরুদ্ধে দাঁড়িয়েছে। কি জনাব ফরমান আলী, মেজর জেনারেল ফরমান আলী, চুপ কেন? কিছু বলো, তশরিফ রাখিয়ে। জনাব, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কুষ্টিয়া, নওগাঁ, সর্বত্র ছাত্র, কৃষক, সাবেক পুলিশ সবাই মুক্তিবাহিনীতে যোগ দিয়েছে। এটা আর এখন বিচ্ছিন্ন বিদ্রোহ না, এখন সশস্ত্র বিপ্লব। তাহলে এই বিপ্লব থামাতে হবে আগুন দিয়ে, রক্ত দিয়ে। মাটির গন্ধ বদলে দিতে হবে বারুদের গন্ধে। তাছাড়া আর কি কোনো উপায় দেখতে পাচ্ছ তুমি? বলো, তুমি কি ভেবেছিলে? তোমরা কি ভেবেছিলে
মুজিবকে গ্রেফতার করলেই বিদ্রোহ থেমে যাবে? না না না, সে এখন একটা প্রতীক, একটা অভিশাপ হয়ে নেমে এসেছে আমাদের ওপর। জনাব, জনাব জিয়াউর রহমান সাহাব, বলিয়ে, কিছু ভালো কথা শোনাবার আছে কি? নাহি জনাব, আমাদের একাধিক পেট্রোলিং ইউনিট কুষ্টিয়া সীমান্তে ধ্বংস হয়েছে। মুক্তিবাহিনী এখন পাহাড়ে ঘাঁটি গাড়ছে। সাপ্লাই লাইন প্রতিনিয়ত আক্রমণের শিকার। চট্টগ্রামের পাশের জঙ্গলে তারা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে একসাথে হামলা করছে। তাদের হাতে এখন ভারতীয় রাইফেল, মর্টার, এমনকি কমিউনিকেশন রেডিও আছে। তুমি কি বলতে চাও? আমরা হারছি? আমি বলতে চাই, ওরা এখন যুদ্ধ করতে শিখে গেছে জনাব। বাঙালিরা শুধু এখন আর কবিতা লেখে না, এবার তারা বন্দুকও চালায়। জনাব, পার্বত্য চট্টগ্রামের সোলাকুড়ি ক্যাম্প মুক্ত বাহিনী রাতের অন্ধকারে হামলা করেছে, পুরো ঘাঁটি পুড়িয়ে দিয়েছে। আমাদের ৩৫ জনের মধ্যে ২৯ জন শহীদ। হাতিয়ার যা ছিল সব লুট। তাহলে শুরু হোক। আজ রাত থেকেই পুরো দেশ যেন আগুনে জ্বলে ওঠে। মুক্তি বাহিনীকে শূন্য থেকে শ্মশানে পৌঁছে দাও। কুষ্টিয়া, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, সব জায়গায় একসঙ্গে একযোগে অপারেশন। বাড়ি ভেঙে দাও, গাঁ জ্বালিয়ে দাও, পুকুরে রক্ত নামাও। এই দেশের প্রতিটা শিশু যেন ভয় পায় পাকিস্তান নামটা শুনে। জনাব, আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট করেছে। টেল দ্য মিডিয়া, দিস ইজ নট জেনোসাইড, दिस इज क्लेंजिंग। ये साफ सफाई है पाकिस्तान को बचाने के लिए। বাংলাদেশের অজানা জঙ্গলের রাস্তা ধরে এগোতে এগোতে ক্লান্ত আশিক। নাওয়ানি খাওয়ানি কতদিন, কিন্তু আর কতদিন, আর কতদিন পরের ক্যাম্প খুঁজতে খুঁজতে তাকে এই কণ্টকময় জঙ্গলের রাস্তা ধরে এগোতে হবে তা তার জানা নেই। কোথাও চড়াই তো কোথাও উতরাই। ক্লান্ত অবসন্ন আশিক কখনো বনের জঙ্গলি ফল খেয়ে বা কখনো বন মুরগি পুড়িয়ে খেয়ে খিদে নিবারণ করার চেষ্টা করেছে ঠিকই, কিন্তু প্রতি মুহূর্তে তার মনে লেগে আছে অস্বস্তি। এই অস্বস্তি যত না বেশি মৃত্যু ভয়ের, তার চেয়েও বেশি সৃষ্টিহীনতার। ধূসর জঙ্গলের রাস্তায় এসে পরিশ্রান্ত আশিক একটা দীর্ঘশ্বাস নিল। তারপর তার নজর গেল নিজের ব্যাগের দিকে। সেখান থেকে উঁকি মারছিল ওর আঁকার খাতাটা। সেই আঁকার খাতাটাকে দেখে কাঁধে থাকা রাইফেলটা নামিয়ে রাখলো আশিক। উঁকি মারা খাতাটাকে বড় আদরে খুলে নিল সে। আশিক দেখল ঠিক যেখান থেকে জাফর মিয়ার সঙ্গে তার বিচ্ছেদ হয়, সেই ল্যান্ডস্কেপের আধ আঁকা ছবিটা। জাফর মিয়ার কথা মনে পড়তেই তার মনটা খুব খারাপ হয়ে গেল। আশিক রাইফেলটা তুলবে ভাবল, সে আরো ভাবল আরো খানিকটা পথ হাঁটবে, কিন্তু কিছুতেই কিছু করতে ইচ্ছে করল না তার। মনে হলো এই আধ আঁকা ছবিটা শেষ করে নিলে কেমন হয়। যেমন ভাবনা তেমন কাজ। কোথায় বাংলা দখল, কোথায় মুক্তিবাহিনীর জন্য আতঙ্ক। আঁকার খাতা খুলে বসতেই যেন সব এক মুহূর্তের জন্য উবে গেল। এইভাবে কেটে গেল আরো খানিকটা সময়। আশিক তখনও ছবি এঁকে চলেছে, আর ওদিকে গোধূলির সূর্য তখন লাল আভায় রাঙিয়ে দিচ্ছে সারা জঙ্গল, যেন কোণে দেখা আলো। ছবি আঁকায় মশগুল আশিক খেয়ালই করল না যে পেছনের মাদার গাছের ওপর থেকে এই আগন্তুক শিল্পীর জন্য ধীরে, খুব ধীরে নেমে আসছে একটা ফাঁদ, একটা জাল। পেন্সিলের শেষ টানটা দিয়েই প্রসন্ন মুখে নিজের সৃষ্টির দিকে একবার তাকালো আশিক। চোখের পলকও বোধ হয় ঠিক করে পড়ল না।
অমনি সেই জাল আষ্টে পৃষ্ঠে বেঁধে নিল আশিককে। কিছু বুঝে ওঠার আগেই তার মাথায় একটা আঘাত লাগলো, আর ধীরে ধীরে জ্ঞান হারালো আশিক। জ্ঞান হারাতে হারাতে সেই কোণে দেখা গোধূলির আলোয় সে দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। তার চোখে যে গোধূলির চেয়েও রাঙা আগুন জ্বলছে, ললাটে তারুণ্যের জৌলুস, আর পুরো শরীরে যেন যোদ্ধার মতো আগ্রাসনের আভা। শেষবার চোখটা বোঝার আগে আশিক লক্ষ্য করল ওই অচেনা মেয়েটির ডান চোখের পাশে ছোট্ট একটা তিল। চাঁদের গায়ে কলঙ্কের মতো, নাকি নজর টিকা? প্রচন্ড ব্যথায় একবার কুকড়ে উঠেই চোখ বুঝল আশিক। সে আবারও জ্ঞান হারালো। আশিকের যখন চোখ খুলল, সে দেখল সে একটা অপরিসর ঘরে বন্দি, হাত পা বাঁধা, মুখে একটা কাপড়ের টুকরো গোজা। প্রচন্ড ব্যথায় কোকিয়ে উঠল আশিক। আপ্রাণ চেষ্টা করল নিজেকে বাঁধন মুক্ত করার, কিন্তু লাভ হলো না। আশেপাশে চেয়ে দেখল আশিক, দেখল ঘরটা আসলে একটা অস্থায়ী ছাউনি গোছের। বড় বড় পাতা খড় জড়ো করে মাটি লেপে ঘরটিকে তৈরি করা হয়েছে। আশেপাশে বস্তা রাখা, কিন্তু বস্তাগুলোর মধ্যে কি আছে তা বুঝতে পারল না আশিক। সে আবারও চেষ্টা করলো নিজেকে মুক্ত করার, কিন্তু এবারও ব্যর্থ হলো সে। আশিকের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মুখের থেকে যেভাবে হোক এই কাপড়টাকে ফেলতে হবে। অনেক চেষ্টা করে তাতেও বিফলই হতে হলো। শেষ পর্যন্ত একটা ফন্দি আটল সে। দেখল একটা বাঁশের মধ্যে পেরেক গোজা আছে। কোনো রকমে মাটিতে ঘষে ঘষে সেই বাঁশটার সামনে পৌঁছতে পারলো আশিক। মুখটাকে এগিয়ে দিল পেরেকটার দিকে। তারপর কাপড়ের যে অংশটা মুখের বাইরে রয়েছে সেটাকে ওই পেরেকের মধ্যে ফাঁসানোর চেষ্টা করলো সে। একবার, দুবার, তিনবার, কিন্তু হলো না। চারবারের বেলায় কাজটা হলো। কাপড়টা শক্ত করে ফেঁসে গেল পেরেকে। তারপর এক ঝটকায় নিজেকে পেছনের দিকে ঠেললো আশিক, আর সঙ্গে সঙ্গে কাপড়ের টুকরোটা খুলে গেল। আশিক এবার একটু হাঁপ ছেড়ে বাঁচল। দীর্ঘশ্বাস নিতে গিয়ে কাশির দমক উঠল আশিকের। কাস্তে কাস্তে যখন একটু ধাতস্থ হলো আশিক, সঙ্গে সঙ্গে দেখল ঘরের শালপাতার দরজাটা খুলে গিয়েছে। আচমকা ঘরের মধ্যে দুপুরের পড়ন্ত রোদ এসে ছড়িয়ে গেল আনাচে কানাচে। আশিক দেখল এক নারী মূর্তিকে। তার হাঁটু অবধি শাড়ি, চুলটা খোপা করা, পায়ের কাছে নুপুর নেই, রয়েছে কালো সুতোর মতো কিছু একটা বাঁধা, হাতে একটা থালা ধরা। বোঝাই যাচ্ছে তার জন্য খাবার আনা হয়েছে। নারী মূর্তিটিকে পড়ন্ত রোদ পেছন থেকে এমন ভাবে ধরে রেখেছে যে সে ভালো করে তাকে দেখতেই পাচ্ছিল না। অবশেষে মেয়েটি হাঁটু গেড়ে ওর সামনে বসতেই আশিক ওকে দেখতে পেল। আরে, এ তো সেই মেয়েটাই জঙ্গলে ধরা পড়ার আগে যাকে দেখেছিল সে। ডান চোখের পাশে এই তো সেই তিলটা। খুব কাছ থেকে মেয়েটিকে দেখলো আশিক। মাথার ভেতরে তখন শের শায়েরির চলনগুলো শুরু হয়ে গিয়েছে। একসঙ্গে অনেকগুলো সুরেলা রাগ শুরু হয়েছে মাথার ভেতরে। যেন মনে হচ্ছে কোনো ক্যানভাসে রঙগুলো ছড়িয়ে পড়েছে মুহূর্তে। মেয়েটিকে যেন খোদা যত্ন করে তৈরি করেছেন। চোখ দুটো যেন জলাশয়ের মতো গভীর, যার কোনো তল খুঁজে পাওয়া যায় না। নাক ঠোঁটগুলোকে যেন কোনো ভাস্কর খুব আলতো আলতো করে তৈরি করেছে। কঠিন করে বেঁধে রাখা খোঁপার চুলগুলো যেন কোনো বাগানের যত্ন নিয়ে তৈরি করা গাছের ফুল। কাপড়ের দরকার ছিল না আর। মেয়েটিকে দেখে এমনিতেই আশিক বাকরুদ্ধ হলো। খাবারটা খেয়ে নে। আপনার নাম কি? কি হয়েছে? আপনার নাম
কি? শালা পাকিস্তানের কুত্তা, তুই আমার নাম জেনে কি করবি রে? আশিকি। কি? আপনার একটা কথাটা শেষ করতে পারল না আশিক। সে দেখলো ততক্ষণে তার মুখে একটা দড়াম করে লাথি এসে পড়ল। সবে একটু উঠে বসেছিল সে, মেয়েটির লাথির দাপটে সে ছিটকে গিয়ে পড়ল একটা বস্তার উপরে। খানিকক্ষণ ছটফট করার পরে ধাতস্থ হলো আশিক। ওর যেন মাথা ঘোরাচ্ছে। আশিক মুখে একটা নোনতা স্বাদ পেল। ও বুঝলো লাথির দাপটে ওর নাকটা ফেটে গিয়েছে। কোনো রকমে কাস্তে কাস্তে আশিক উঠে বসলো আবার। আপনাদের এখানে বুঝি অতিথিদের সঙ্গে এই ব্যবহার করা হয়? কিসের অতিথি তুই? পাকিস্তানের কুত্তা তুই। আর একটা কথা বললে তোর মুন্ডুটা কালটা হাতে ধরাই নিমু। সে না হয় দেবেন, আমি তো আপনাদের হেফাজতেই এখন। অনুমতি দিলে একটা কথা বলবো। কি হয়েছে বল। আপনার ডান চোখ। কথাটা বলেই চোখ দিয়ে ইশারা করে আসি। মেয়েটি একটু কুঁচকে যায়। নিজের অজান্তেই হাতটা উঠে এলো তার ডান চোখের কাছে। আর একটু ওপরে। না না না, আর একটু ডান দিকে। হ্যাঁ, ওখানে ওখানে, ওটাই। মেয়েটির রাগ যেন সপ্তমে উঠেছে। সে কিছুই বুঝতে পারলো না। বলল, কি হয়েছে? চালাকি করছিস আমার সঙ্গে? না 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 না, আপনাকে কেউ কখনো বলেছে আপনার ডান চোখের পাশে ওই যে তিলটা, সেটা আসলে খোলা ক্যানভাসে এক বিন্দু রঙের মতো? মেয়েটি অবাক হলো, খুবই অবাক হলো। ক্যানভাস? ক্যানভাসই বলল না। কিন্তু ক্যানভাসের সঙ্গে একটা সেনার কি সম্পর্ক? বুঝতে একটু অসুবিধে হলো। ক্যানভাসের কথাও জানে। ওর বড় দাদা ছিল একজন আর্টিস্ট, ক্যানভাসে ছবি আঁকতো দাদা। ও তখন অনেক ছোট। ক্যানভাস জুড়ে দাদা আঁকতো নদ, নদী, জলাশয়, আম কাঁঠালের বন, আর সেখানে দোলনায় ঝুলতো একটা মেয়ে, অনেকটা ওর মতোই। দাদাকে জিজ্ঞেস করেছিল, ওই ছোট্ট মেয়েটা কি ও নিজে? দাদা কখনো উত্তর দেয়নি, শুধু হাসত। মেয়েটির মাথা ঘোরাচ্ছে, কানের সামনে ভেসে উঠছে অনেকগুলো হুইসেলের শব্দ, গুলির আওয়াজ। চোখের সামনে পলকে খেলে যাচ্ছে কতগুলো দৃশ্য, যেন সিনেমার মতো দৃশ্য বদল হয়ে চলেছে। মেয়েটি দেখলো একটা ঘরের মধ্যে ক্যানভাসে ছবি আঁকছে দাদা। সেদিনই প্রথমবার ওরই পোর্ট্রেট আঁকছিল ওর বর্দা। স্কেচে প্রথম রঙের প্রলেপটা বসাতে যাবে অমনি ঘরের দরজাটা আচমকা খুলে গেল। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই দেখলো পাকিস্তানি সেনার উর্দি পরা একদল লোক ঘরের ভেতরে ঢুকে এসেছে। বর্দা রং তুলি ফেলে ওর উপর ঝাঁপিয়ে পড়লো। এক ধাক্কায় ওকে সরিয়ে দিল ঘরের একটা কোণে। আর সঙ্গে সঙ্গে গুলির আওয়াজ। একসঙ্গে অনেকগুলো বন্দুক চলতে শুরু করলো। দাদা প্রথমবার একটা আর্তনাদ করলো বটে, কিন্তু পরে আর কোনো শব্দ পাওয়া গেল না মানুষটার। মেয়েটি ভয়ে কান মাথা গুজে শুয়েছিল। তারপর সব যখন শান্ত, মেয়েটি দেখল আধ আঁকা ছবিটার উপরে গাঢ় লাল রঙের প্রলেপ। তার বুঝতে অসুবিধে হলো না যে এই গাঢ় লাল রংটা আসলে রং নয়, তারই অগ্রজের রক্ত। মেয়েটি আর এক মুহূর্তই অপরিসর ঘরের মধ্যে দাঁড়ালো না। এক ছুটে সে ঘরের বাইরে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল বন্দি আশিক। সে কিছু বলতে চাইছিল, কিন্তু আর বলা হলো না। আশিক একবার চিৎকার করে বলল, আরে আরে মহতরমার নামটা তো বলে যান। জয় বাংলা, জয় বাংলা। রাজাকারকে খতম করতেই হইব। আমাকে হাতে আর সময় বেশি নাই।
ইন্ডিয়ান আর্মি ঢাকায় যখন খুশি ঢুক্কা পড়ব, আর হাত গুটাইয়া বৈশা থাকুনের একদম সময় নাই। আর শোনো, ঢাকার সেন্ট্রাল জেলে আমাগো যত সঙ্গী সাথীরে ওই খান সেনারা বন্দি কইরা রাখছে, অগো বাঁধন কইলা ফেলতে হইবই হইব। আমরা কি তাইলে আউসকাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিমু কাসেম ভাই? হয় ইলিয়াস, আজ রাতেই এইখান থেকে পাত্তারি গুটাইতে হইব। সে তো বুঝলাম কাসেম ভাই, কিন্তু খান সেনার যে কুত্তাটারে ধইরা আনলাম সেইটার কি হইব? আমি তো দেখলাম হ্যাঁ ভালোই আছে এখানে। দুপুরের খাওন হাতে সুমাইয়া ওর ঘরে ঢুকলো। কি সুমাইয়া, বাতে হইছিল না আরেকটু দিলে ভালো হইতো? না, আমি ভাবলাম ওকে বাঁচিয়ে রাখতে গেলে। আরে বাবা, ঠিকই তো, এ তো আর পাকিস্তানের বঞ্জল জমিন নয়, এইটা সোনার বাংলা। এই সোনার বাংলায় ঘরে ঘরে চাল, খাও খাও। আর এই রাতে ভালো কইরা দাওয়াত দিও বইন। আপনি যদি বলেন আমি ওকে খাবার দেব না। আরে আমি কও আর কেডা, এখানে তো সবই নিজের ইচ্ছাই হইতাছে। কিন্তু বইন, একটা কথা ভুইলা যাইও না, ওই খান সেনার কুত্তারাই কিন্তু তোমার বড় ভাইয়ারে গুলি কইরা ঝাঁঝরা কইরা দিছিল। ভুলিনি ভাইয়া, আপনি তো জানেন তারপর থেকে দেশের মুক্তির জন্য সব দিয়েছি। এই শরীরের একটা অঙ্গ বাকি নেই যেখানে খান সেনার কুত্তারা কামড় বসায়নি। তবু আমি দেশের জন্য, বঙ্গবন্ধুর জন্য, মুক্তির জন্য। সুমাইয়া, কি হইতাছে কি? না না ইলিয়াস, ওরে কইতে দাও। আমার কিছু বলার নাই ভাইয়া, আপনি যেমন কইবেন তেমনি হইব। তা হইলে আজ সন্ধ্যার মধ্যে ওই কুত্তাটার গলা কাইটটা এই জঙ্গলে আর মুন্ডহীন দেহটা তোমার ঝুলাইয়া রাখতে হইব বইন। যে হাতে খাওন বাড়ছ, এই হাতে কাঁটারি ধরতে তোমার হাত কাঁপবো না তো? আমার বরদাকে যখন মেরে ফেলে ওরা, আমার বয়স তখন 10 কি 12। খান সেনার কুকুরগুলো ওই বাচ্চা মেয়েটাকেও ছাড়েনি। এই শরীরে রক্ত মাংস বলে কিচ্ছু নেই, আছে আগুন। এই মনে কোনো নরম নেই, আছে লোহা। জয় বাংলা, জয় বাংলা। সেই জটলা থেকে বেরিয়ে সুমাইয়া একটু একলা হলো। মনটা কেমন যেন খচখচ করছে ওর। কেন করছে সেটা বুঝতে পারছে না, কিন্তু করছে। আর কারণটা জানা খুবই দরকার। জেনে ফেললে অন্তত এই অস্বস্তিটা একটু কেটে যাবে। তাই নিজেকে ভিড়ের থেকে আলাদা করলো সুমাইয়া। হাঁটতে হাঁটতে ওই আশিক বলে ছেলেটাকে যে ঘরে আটকে রাখা হয়েছে সেই ঘরের সামনে চলে এলো সুমাইয়া। চলেই যাচ্ছিল, কিন্তু কেন জানি না মনে হলো একবার উঁকি মেরে দেখে ওই ঘরের ভেতরে কি করছে ছেলেটা। কিন্তু সুমাইয়া জানে এ সবই তার দুর্বলতা। দেশের এই অবস্থায় তার মতো এক বীরাঙ্গনার দুর্বল হওয়ার বা বিলাসিতা করার কোনো জায়গা নেই। তাই ইচ্ছে করলেও সেই ইচ্ছেকে দমিয়ে সুমাইয়া গিয়ে বসলো পুকুর পাড়ে একটা গাছের তলায়। সামনে থেকে একটা পাথরের টুকরো ছুঁড়ে দিল পুকুরে। টুক করে সেটা গিয়ে পড়ল পুকুরে, আর সঙ্গে সঙ্গে শান্ত গভীর জলাশয়টা কেমন যেন চঞ্চল হয়ে উঠল, ঠিক সুমাইয়ার মনের মতো। সন্ধে হয়ে এসেছে, চারিদিকে স্পষ্ট হচ্ছে ঝিঁঝি পোকার ডাক। সুমাইয়া এখন অস্ত্র ভাণ্ডারের সামনে। সেখানে সারি সারি কাটারি, কাস্তে, কার্তুজ আর গাদা বন্দুক রাখা। মনে মনে বড় ভাইয়াকে স্মরণ করে সুমাইয়া একটা প্রমাণ সাইজের কাটারি হাতে তুলে নিল। তারপর এক ঝটকায় সে বেরিয়ে গেল অস্ত্র ভাণ্ডার থেকে। খুব দ্রুত পা চালিয়ে, অনেকটা সাহস আর মনের জোরকে সম্বল করে আশিকের ঘরের সামনে এসে দাঁড়ালো সে। দরজায় হাতটা রাখার আগে ওর কানে ভেসে এলো
আশিকের সেই কথাটা। আপনাকে কেউ কখনো বলেছে আপনার ডান চোখের পাশে ওই যে তিলটা, সেটা আসলে খোলা ক্যানভাসে এক বিন্দু রঙের মতো? একটা দমকা হাওয়ার দাপটে সুমাইয়ার সম্বিত ফিরল। যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না বুঝে সুমাইয়া গায়ে অনেকটা শক্তি নিয়ে পলকা শালপাতা আর দরমার দরজাটা খুলে ফেলল। ভিতরের দৃশ্যর জন্য অবশ্য সে একেবারেই প্রস্তুত ছিল না। সুমাইয়া দেখল গোটা ঘরটাকে মৃদু আলোর চাদরে মুড়ে রেখেছে এক মোমবাতি। আর ওই ছেলেটা মানে আশিক এখন সম্পূর্ণ মুক্ত। ওর হাতে বাঁধন নেই, আছে রং তুলি। ওর সামনে সেই ভাতের থালা নেই, আছে একটা ক্যানভাস। হ্যাঁ, ঠিক একটা আস্ত ক্যানভাস। সেই ক্যানভাস যে ক্যানভাসে সুমাইয়ার বড় ভাইয়া নদ নদী জল জঙ্গল আম কাঁঠালের বন আর এইসব তুমি কোথা থেকে পেলে? আরে মোহতরমা আপ আইয়ে আইয়ে। এই ক্যানভাস তুমি কোথা থেকে পেলে? এখানেই তো ছিল, এখানে। তুমি জানতে না? অসম্ভব, এখানে কোনোভাবেই এসব থাকতে পারে না। আর ওটা ওটা ক্যানভাসে কার মুখ আঁকছো তুমি? अरे थोड़ा रुकिए रुकिए, अभी तो सिर्फ। কিন্তু চোখটা দেখে কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, সুমাইয়া দেখল অবিকল অবিকল তার প্রতিকৃতির কিছুটা যেন ফুটে উঠেছে ওই ক্যানভাসের উপরে। সেই চোখ, সেই নাক, ডান চোখের পাশের সেই তিলটা। সুমাইয়া দুর্বল হয়ে পড়ছে আরো, ক্রমশ। কিন্তু না, এভাবে চললে হবে না। তাকে দেশের মুক্তির জন্য ভাবতে হবে, ক্যানভাসের জন্য নয়। তার শরীরে যত শক্তি ছিল সব শক্তি এক করে হাতে ধরা বিশাল কাটারিটা তুলে নিল সুমাইয়া। মুহূর্তেরও কম সময়ে হাসতে থাকা আশিকের গলায় একটা কোপ মারল সুমাইয়া। আশিকের মুন্ডুটা ধর থেকে আলাদা হয়ে গেল। সুমাইয়া দেখল ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, আর সেই রক্তের ছিটে গিয়ে পড়ছে ওই ক্যানভাসের অসম্পূর্ণ ছবিটার ওপরে, ঠিক যেভাবে বড় ভাইয়ার রক্ত ছিটকে গিয়ে লেগেছিল ওর ক্যানভাসের ওপরে। ধরফর করে উঠে বসলো সুমাইয়া। তার সারা গা ঘামে ভিজে গেছে। কোথায় সন্ধে? এ তো দিনের আলো। আরো তীব্র হয়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে। কোথায় সেই ঘর? কোথায় মোমবাতির মোলায়েম আলো? আর কোথায় বা আশিক? আর কোথায় তার সেই অসম্পূর্ণ ক্যানভাস? আর কোথায় সেই মুন্ডহীন ধর? সুমাইয়া বুঝল সে একটা অত্যন্ত খারাপ বিশ্রী স্বপ্ন দেখেছে। এমন স্বপ্ন যেন কখনো সত্যি না হয়। এখন এখন কি করবে সুমাইয়া? ছেলেটাকে মেরে ফেলবে? এই প্রশ্নগুলো কেন ওর মনে উঠছে সেটাই পুরোপুরি বুঝতে পারছে না সুমাইয়া। এটা হওয়ার তো কথা নয়, কিন্তু হচ্ছে। আজ পর্যন্ত কারোর জন্য এই প্রশ্নগুলো ওঠেনি সুমাইয়ার মনে। ওঠা কাঙ্ক্ষিতও নয়। সে তো একজন মুক্তিযোদ্ধা, এই বাংলা তার জন্মভূমি। আশিকি যদি কারোর সঙ্গে করতেই হয় তাহলে সেটা তো এই জন্মভূমির সঙ্গেই। বিপ্লবীদের প্রেম থাকে না, বিপ্লবীর জন্ম নেই, মৃত্যু নেই, এমনকি আশিকিও নেই। কিন্তু কিন্তু কেন মনে হচ্ছে আমার, কেন বারবার মনে হচ্ছে আমার, আমি কি ওই ছেলেটাকে মারতে পারবো নাকি নাকি পারবো না? এসব ভাবি যাবি ভাবিস না তো। তরে কাসেম ভাই যা করতে কইছে কইরা ফেলা। আমাগো আউসকে রাতেই এই তাবু গুটাইতে হইব। যা কাম কর গিয়া। ভাই, আমাকে একটা কথা বলেন তো, ওকে মেরে আমাদের আমাদের লাভটা কি হবে? ও তো একা একটা মানুষ। এই জঙ্গলে ছেড়ে দিলে বাঘের পেটে যাওয়া ছাড়া তো আর কোনো রাস্তা থাকবে না। তোর কি মনে হয় হগলতে মিল্লাহন বাঘের ইন্তজার করুন? না, ওকে ছেড়ে দিলেই তো হয়। কষ কি সাইরা দিবি? মানে খান সেনার একটা কুত্তারে হাতের কাছে পাইয়া সাইরা দিবি?
মাথাটা তো ঠিক আছে তো? ঠিক কইছেন ভাই, ঠিক আছে, ওরে আমিই মারুম। এখন যাই। সুমাইয়া নিশ্চিত হতে পারছে না কার সঙ্গে কথা বললে ও ওই ছেলেটাকে বাঁচাতে পারবে। এই দলে কে এমন আছে যে কাসেম ভাইয়ের বিরুদ্ধে কথা বলবে? কথা বলার মতো কোনো কারণও নেই যদিও, তবুও আজ সে কাসেম ভাইয়ের সামনে যেটুকু স্বর তুলেছে সেটাও মনে করে ও ঠিকই করেছে। যেমন ঠিক করেছে এই সিদ্ধান্ত নিয়ে যে ও আজকে ওই ছেলেটাকে মরতে দেবে না। কেন জানি না এখন একটা জেদ চেপে গেল সুমাইয়ার মধ্যে। ওর নৈতিকতা ওকে জানান দিচ্ছে ও একটা ভুল রাস্তায় পা বাড়াতে চলেছে। তাই নিজেকে যতটা শক্ত রেখেই হোক না কেন সুমাইয়া অপেক্ষা করতে লাগলো দিনের আলো নিভে যাওয়ার। সূর্য অস্ত যাওয়ার জন্য বুঝি এতটা চাহিদা নিয়ে কৃষ্ণগহ্বরও বসে থাকে না। সূর্যাস্তের পর সুমাইয়া চুপি চুপি আশিকের ঘরের দরজাটা খুলল। দেখল আশিক ঘুমোচ্ছে। এমন নিশ্চিন্ত ঘুম কতদিন ঘুমায়নি সুমাইয়া। দেখে মনে হচ্ছে এমন ঘুম এই ছেলেটাও অনেক দিন ঘুমোয়নি। দেশের জন্য খান সেনাদের নিজের শরীর দিয়ে হত্যা করেছে সুমাইয়া, ঠিক অজগর সাপের মতো। কিন্তু কোনোদিন কোনো খান সেনাকে একেবারে কাছ থেকে দেখেও এই ছেলেটার মতো মনে হয়নি। কি সুন্দর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে দেখো, যেন মনে হচ্ছে পর্বতের সামনে মুশিকের আদুরে ঘুম। এই রকমই ঘুমোতে চায় সুমাইয়া। কিন্তু সেই সব আশকুর পাশকুর ভাবতে ভাবতে এগিয়ে গেল ঘুমন্ত আশিকের দিকে। কে এই ছেলেটা? নামটুকু তো জানা হয়নি। ভাবতে ভাবতে সুমাইয়া নিচু হয়ে আশিকের ঘুমন্ত মুখের দিকে ঝুঁকে পড়ল। কি জানি নাম জানতে চাইলে আবার ভেবে না বসে যে সুমাইয়া ওকে ভালোবেসে ফেলেছে। ভাবনাটা সুমাইয়ার মাথায় আসার সঙ্গে সঙ্গে হঠাৎ সুমাইয়া দেখল আশিকের মুখে একটা হাসি ফুটে উঠেছে। আচমকা এই অভিব্যক্তি দেখে এক লহমায় সুমাইয়া পেছনে সরে এলো আর একটা বাক্সর মধ্যে গিয়ে ধাক্কা খেল। আর সেই শব্দে ধরফর করে উঠে বসলো আশিক। আশিক চোখ খুলেই সুমাইয়াকে দেখে মনে মনে বেশ আপ্লুতই হলো। কিন্তু সেও বোধহয় এতক্ষণে প্ল্যান করে ফেলেছে যে নিজেকে বেশি বিগলিত হতে দিলে চলবে না। তাই রুক্ষ স্বরেই সে অভিনয় করল। आप यहाँ क्या चाहिए? আমার কাজ আছে এখানে। क्या काम जान सकता हूँ मोहतरमा? ওরা তোমাকে মেরে ফেলবে। হ্যাঁ জানি তো। জানো মানে? আরে পাকিস্তানের কুত্তাকে কে বুঝবে? আমি চাইলে আপনি চাইলে আমি চাইলে তোমাকে বাঁচাতে পারি। ভাবতেই কেমন লাগছে। এই যে তুমি কিছুক্ষণ আগে আমাকে কি না কি বলে গেলে। এই যে নাকের উপরে এই যে ক্ষতটা দেখছো, এটাও তো তোমারই দান। বাজে কথা বলার সময় আমার নেই। थोड़ा रुकिए मोहतरमा, इसी बात पर एक शायरी हो जाए। की? थोड़ा गौर फरमाइएगा। हमें सीने से लगाकर हमारी सारी कसक दूर कर दो। हमें सीने से लगाकर हमारी सारी कसक दूर कर दो। हम सिर्फ तुम्हारे हो जाए, हमें इतना मजबूर कर दो। আস্তে দেখো, আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলছি, কান খুলে শুনে রাখো। তোমাকে বাঁচানোর কোনো ইচ্ছে আমার নেই। তুমি শুধু শুরুতে ওই ক্যানভাস, হ্যাঁ ওই ক্যানভাস। আমার বড় ভাইয়ার অনেক ক্যানভাস ছিল, তাই আমার মনে হলো। তোমার বড় ভাইয়া কি আর্টিস্ট? উনি কি এখানেই আছেন? বেঁচে থাকলে এখানেই থাকতেন। তোমার মতো খান সেনারা ওকে শেষ করেছে। দেখো, আল্লাহর দোহাই, আমাকে খান সেনা বলে ভুল বুঝো না।
আমি এই যুদ্ধে কি এই দেশে পর্যন্ত আসতে চাইনি কোনোদিন। পরিস্থিতি আমাকে এখানে পাঠিয়েছে। পরিস্থিতি? কি পরিস্থিতি? আমার বাবা মাকে আমি জানি না। ছোটবেলা থেকে আমি মাদ্রাসায় থাকি, সেখানেই নামাজ, সেখানেই পড়াশুনো, সেখানেই সব কিছু। মসজিদের ভিতরে পাথরের উপর কারুকাজগুলো দেখতাম আর নিজের মনে মনেই স্লেট পেন্সিল যা পেতাম সেসব আঁকতাম। আমার এই আগ্রহ দেখে বড়ে নজিমে তালিমত আমাকে আঁকার শিক্ষকের কাছে নিয়ে যান। সেখানেই আমি এতগুলো বছর শুধু আঁকাই শিখেছি। সেখান থেকে তাহলে এখানে মরতে এসেছো কেন? আমি মরতে চাইনি, কিন্তু আমার মসজিদ চায় দেশের এই অবস্থায় দেশের নজওয়ানরা প্রাণ দিক। তাই না চাইতেও আমাকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে মহতরমা। বিশ্বাস করো তুমি। ঘরটিতে মৃদু আলো, ম্যাপ ছড়িয়ে আছে বড় টেবিলের ওপর। ওয়্যারলেস সেট থেকে মাঝে মাঝে ফিসফাস শব্দ ভেসে আসছে। বাইরে চলছে বৃষ্টি, এক টানা বাজছে দেওয়াল ঘড়ির টিকটিক। কেউ মুখে কিছু না বললেও ঘরের ভেতর বোঝা যাচ্ছে চলছে একটা টান টান চাপা উত্তেজনা। কি খবর ঢাকা থেকে মানিক শাহ? ম্যাডাম স্যার, আমাদের মেন অ্যাটাক গ্রুপ ইতিমধ্যেই যশোর, খুলনা, ময়মনসিংহ ঘিরে ফেলেছে। ইস্টার্ন কমান্ড জানাচ্ছে ঢাকা পুরোপুরি কেটে গেছে পশ্চিম পাকিস্তান থেকে। এখন ঢাকার দিক থেকে শেষ রক্ষা সম্ভব নয়। তবু টিক্কা খানের সেনারা শেষ ছোবল মারতে পিছুচ্ছে না এখনো। কত ঘন্টা লাগবে শহরে ঢুকতে? আনুমানিক 72 ঘন্টা। তবে যদি এই রাতে এয়ারবোর্ন ডিভিশন ঢুকিয়ে দিই উত্তর দিক থেকে, হয়তো 48 ঘন্টার মধ্যেই পতাকা ওড়ানো যাবে। প্রধানমন্ত্রী, এখন প্রশ্ন শুধুমাত্র সামরিক জয় নয়, আন্তর্জাতিক অপটিক্স খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকা ইতিমধ্যেই 7ম নৌবহর পাঠিয়েছে বঙ্গোপসাগরে। আমাদের হাতে সময় কম। 7 দিন। আকসরজি, 7 দিনের মধ্যে বাংলাদেশকে স্বাধীন দেখতে চাই, নইলে ইতিহাস ক্ষমা করবে না। ঢাকা আক্রমণের জন্য আমাদের 35টি হান্টার, 18টি সু-7 এবং 2টি ক্যানভেরা স্কোয়াড্রন প্রস্তুত আছে। আজ রাতেই আমরা MiG-21 দিয়ে পূর্ব দিকের রেডার সিস্টেম নিঃশেষ করব। কিন্তু ঢাকা শহরের মাঝে অনেক বেসামরিক মানুষ আছেন। পাকিস্তানি বাহিনী ইচ্ছাকৃতভাবে স্কুল, হসপিটালের ভিতরে গিয়ে অবস্থান নিয়েছে। ওটা ওদের পুরনো কৌশল। সিভিলিয়ান শিল্ড ব্যবহার করে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। আমরা নিশ্চিত যে জেনারেল নিয়াজি আত্মসমর্পণের মানসিক প্রস্তুতি নিচ্ছেন না, বরং পাকিস্তান থেকে হঠাৎ কিছু ক্যামোফ্লেজড প্ল্যান আসছে। চট্টগ্রাম পোর্ট দিয়ে চীন থেকে কিছু গোপন সামরিক পার্সেল ঢুকছে। বিশেষ অস্ত্র আসার সম্ভাবনা আছে। চীন এখন? আমেরিকা, পাকিস্তান, চীন ত্রিমুখী ঘুঁটি আমাদের বিরুদ্ধে পড়ছে। সোভিয়েত ইউনিয়নের প্রতিশ্রুতি কতটা কার্যকর সেই হিসেবও এখন জরুরি। আমি ঝুঁকি নিতে প্রস্তুত, কিন্তু জনসাধারণের ক্ষতি না করেই ঢাকায় বিজয় চাই, যেভাবেই হোক। এক মুহূর্তের নিস্তব্ধতা। শোনা যাচ্ছে শুধু দেয়াল ঘড়ির টিকটিক। হঠাৎ এক অফিসার ঘরে ঢুকে তাড়াহুড়ো করে একটা চিরকুট দিল। 22:46। আমাদের বিমান বাহিনী ঢাকা ক্যান্টনমেন্টের সামনের র্যাডার স্টেশন ধ্বংস করছে। পাকিস্তানি ট্যাঙ্ক সরে যাচ্ছে নারায়ণগঞ্জের দিকে। রেডিও ঢাকা নীরব। একে অপরের সঙ্গে পরিচয় হওয়ার পর সুমাইয়া আর আশিক সিদ্ধান্ত নিল পালাতে হবে। কিন্তু সুমাইয়া পালাবে না, পালানো ওর পক্ষে সম্ভব নয়। তাই ঠিক হলো এখানেই থেকে যাবে সুমাইয়া।
কিন্তু আশিককে খানিকটা পথ দেখাবে ও নিজেই। এটা যশোর, এখান থেকে কিছুটা গেলেই বর্ডার। রাস্তায় অন্য কোনো মুক্তিবাহিনীর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আশিক নিজে পাক সেনার অংশ, সুতরাং তাদের নিয়েও সমস্যা নেই। শুধু বাঘে সত্যি সত্যি না খেলে আশিক বর্ডার পর্যন্ত পৌঁছে যেতে পারবে। তারপর সেখান থেকে বর্ডার পেরোলেই আর কোনো সমস্যা নেই, অন্তত প্রাণে তো বেঁচে যাবে। সুমাইয়া ঠিক করলো আশিককে এই জঙ্গলের এক্সিট পর্যন্ত ছেড়ে আসবে। সেখানে একটা জলাশয় আছে, ছোট দিঘি মতো আর কি। সেই দিঘিটাকে দেখলে সুমাইয়ার বড় ভাইয়ার কথা মনে পড়ে। এমনই করে শত শত পুকুর, খাল, বিল, দিঘি এসবের ছবি বড় ভাইয়া ফুটিয়ে তুলত ক্যানভাসে। একবার তো জেলা থেকে ফার্স্টও হয়েছিল, সাহেবের হাত থেকে পুরস্কার নিয়েছিল। এ কথা ভাবতে ভাবতেই একটা গর্তের মধ্যে ভুল করে পা দিয়ে ফেলল সুমাইয়া, আর মুহূর্তের মধ্যে বিপত্তি। নিজেদেরই পাতা ফাঁদে নিজেই ফেঁসে যাবে এই কথা সে কোনোদিন ভাবেনি। গর্তে পা পড়তেই একটা দড়ি মতো কিছু ফস করে ফেঁসে গেল সুমাইয়ার পায়ে। সুমাইয়াকে টেনে হিঁচড়ে উল্টো করে ঝুলিয়ে দিল সেই দড়িটা। গাছের মধ্যে লটকে থেকে গোল গোল পাক খেতে লাগলো সুমাইয়া, আর তা দেখে হো হো করে হেসে উঠল আশিক। তো পুরো মেলার নাগরদোলা। আরে না হেসে আমাকে নিচে নামাও। আরে আরে দাঁড়াও, একটু নাগরদোলার দোল দেখে নি। তবে একটা কথা কিন্তু ঠিক, এই অবস্থায় তোমাকে দারুণ লাগছে। মনে হচ্ছে সত্যি যেন একটা মেলা বসেছে। দেখতে যাবে? বাজে না বকে কিছু একটা ব্যবস্থা করো। এই নাও ছুরি। বলে নিজের কোমর থেকে একটা ছুরি বের করে আশিকের দিকে ছুঁড়ে দিল সুমাইয়া। ছুরিটা একটা পাথরের টুকরোতে ধাক্কা খেয়ে একেবারে আশিকের পায়ের পাতার ঠিক আগে এসে মাটিতে গেঁথে গেল। অল্পের জন্য ছুরিটা জুতোয় বসে যায়নি, না হলে একটা রক্তারক্তি কাণ্ড হতে পারত। এই ভেবে আল্লাহর কাছে শুকরিয়া আদা করলো আশিক। ছুরিটা নিয়ে সে এগিয়ে গেল ঝুলতে থাকা সুমাইয়ার দিকে। তারপর দড়িটা কেটে দিতেই আম্র মুকুলের মতো করেই যেন সুমাইয়া খসে পড়ল তার দু হাতে। সুমাইয়া নিজেকে সামলে নিল, আর তারপর বলল, তুমি কখনো ক্যানভাসে সত্যি এঁকেছ? ক্যানভাসের অনেক দাম, তবে এঁকেছি। আর এই যুদ্ধেও আমার সঙ্গে আমার আঁকার খাতাটা ছিল। যেখান থেকে তোমরা আমাকে ঠিক এইভাবে গুম করলে, সেখানে আমি কোথাও ফেলে এসেছি খাতাটা। সুমাইয়া মনে মনে সত্যি একটু কষ্ট পেল, আবার একই সঙ্গে ভাবল এই ছোঁড়ার কাছে যদি একটা খাতা আর পেন্সিল থাকতো তাহলে ভালোই হতো। প্রাণে বাঁচাচ্ছে, অন্তত একটা পোর্ট্রেট তো আঁকিয়ে নেওয়াই যেত। নিজের একটা ছবি, যে ছবিটা আঁকা শুরু করেছিল বড় ভাইয়া। কিন্তু এই ছেলে সেই কাজ শেষ করতে পারবে কিনা তা ভেবে নিজের মনে মনে হাসলো সুমাইয়া। আর মনে হলো সত্যি কতদিন বাদেও হাসলো নিজে থেকে, মনে মনে হলেও হাসলো। मोहतरमा একটা কথা पूछी, अगर आपको कोई तकलीफ ना हो तो? হ্যাঁ বলো। আপনার নামটা কি थोड़ा फरमाइएगा? সুমাইয়া। সুমাইয়া, সুখ্যাতি, জনপ্রিয়। মানে? তোমার নামের মানে? ও, আমার নাম জানতে চাইবে না? তুমি কে? তোমার নাম চাই না, আমার কি হইব? আশিক। কি কি বললে? নাম? কার নাম? আমার। জনাব, ভারতীয় বিমান বাহিনী টাঙ্গাইলের পরে ঢাকায় সরাসরি হামলা চালিয়েছে। রাডার স্টেশনটা উড়িয়ে দিয়েছে ওরা। ক্যান্টনমেন্ট এখন অন্ধ, আকাশের খবর কিছুই পাচ্ছি না। ভারতীয় সেনারা চায় আমাদের মনোবল ভাঙতে, কিন্তু ওরা জানে না এই ওয়ার রুমে এখনো পাকিস্তান বেঁচে আছে। ফরমান, তোমার ইন্টেলিজেন্স কি করছিল? ভারতীয়রা ঢাকায় ঢুকে পড়লো, আমরা বুঝতেই পারলাম না।
জানাব, পশ্চিম দিকটা পুরোপুরি খুলে দিয়েছে ওরা। মুক্তিবাহিনীকে সঙ্গে নিয়ে পদ্মার ওপার থেকে এগোচ্ছে। জিয়াউর রহমানও এখন আমাদের সঙ্গে নেই। আমি জেনারেল টিক্কা খান। আমি আত্মসমর্পণ শব্দটা বিশ্বাস করি না। ওদের সামরিক ঘাঁটিতে পাল্টা বিমান হামলা হবে। ওদের রানওয়ে, ব্রিজ, রসদ কেন্দ্র সব ছাই করে দাও। কিন্তু জানাব, আমাদের আকাশ এখন ওদের দখলে। পশ্চিম পাকিস্তান থেকেও সাহায্য আসতে পারছে না। জানাব, আমরা এখন একেবারেই একা। লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি, তার সাথে কোনো যোগাযোগ হয়েছে কি? না জানাব, যশোরের দিকে লাস্ট ট্রেস পাওয়া গিয়েছে। দ্রুত আমরা যোগাযোগ করছি। আল্লাহর মেহেরবানিতে উনি সেফ আছেন। তাহলে যুদ্ধ শেষ করতে হবে ঢাকাতেই। বাংকারে চলে যাও। পুরো শহরকে কমব্যাট জোন ঘোষণা করো। সিভিলিয়ানরা মরলে মরুক, কিন্তু পাকিস্তানকে টিকে থাকতে হবে। শুনলে? হ্যাঁ, শেল ফাটলো। কাদের শেল? কি করে বলি বলো তো? আমার তো সব শেলের আওয়াজই একরকম লাগে। পালাতে হবে। কোথায় পালাবে? আমাকে নয়, তোমাকে। শেল ফাটছে মানে এখানে খান সেনা আর ভারতীয় বাহিনী একই সঙ্গে একই জায়গায় আছে। যে কোনো মুহূর্তে ওরা এখানে চলে আসতে পারে। আসুক, আমি ভয় পাই না। অনেক রাত হয়েছে। এই রাতে এই জঙ্গলের পথে আমি একা পাড়ি দিতে পারবো না। তুমি চলো। যাচ্ছি তো, কিন্তু কালাদিঘির চর পর্যন্তই যাব। তারপর আমাকে ফিরে আসতে হবে। না, চলবে না। তুমি চলো, আমাকে ছেড়ে আসবে পুরো রাস্তা। কত সোজা না? কি? এই যে নিজের দেশের কথা ভুলে গিয়ে শুধু নিজের কথা ভাবা, কত সোজা তোমার কাছে। আমি তুমি না থাকলে কি দেশ থাকে? তোমার আর আমার দেশ তো এক নয়। তুমি শত্রু। তুমি আমার বড় ভাইয়াকে মেরে। আমি? সুমাইয়া, একবার ভেবে দেখো তো আমি কি না। তোমার সঙ্গে বাজে বকার সময় আমার নেই। এই সোজা রাস্তা, এই রাস্তা ধরলে সামনে একটা বাঁক পড়বে। সেই বাঁকে ডান দিকে গেলেই কালাদিঘির চর। সেখান থেকেই পূর্ব। সুমাইয়া। এখন আশিক সুমাইয়ার খুব কাছে, একেবারে বেশারামের মতো। বেহুদা বলতে যা বোঝায় আর কি। ওর সরু সরু আঙুলগুলো যা কিনা গুলি বারুদের সঙ্গে থাকতে থাকতে লোহার মতো শক্ত হয়ে উঠেছে এই কদিনই। সেই আঙুলের তর্জনী দিয়ে সুমাইয়ার ঠোঁটের ওপরে হাত রাখলো আশিক। সুমাইয়া চুপ করে আছে, একদম চুপ। চারিদিকে তখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে জঙ্গলের নীরবতা। ঝিঁঝির ডাক, লক্ষ কোটি শত কোটি ঝিঝি পোকাগুলো যেন একসঙ্গে এক সুরে এক ছন্দে গান ধরেছে। আকাশে আধ খাওয়া চাঁদের আলো মোলায়েম ভাবে ছড়িয়ে আছে চরাচরের ওপরে। এবার শুধু শ্বাসের শব্দ হচ্ছে, এবং তা ধীরে ধীরে এক হচ্ছে। দুটো মানুষের নিঃশ্বাস আর প্রশ্বাস, দুটো মানুষের প্রেম, কাম, ভালোবাসা, চাহিদা এই চাঁদের আলোর মতোই মোলায়েম ভাবে মিশে যাচ্ছে দুটো শরীর। এখন আশিক আর সুমাইয়া আরো কাছে, কানের কাছে মুখ নিয়ে আশিক সুমাইয়াকে জিজ্ঞেস করলো, কোনো ভিনদেশী শত্রু হলে কি আমরা এত কাছাকাছি আসতাম? মহতরমা। সুমাইয়া কিছু বলবে না। সুমাইয়া জানে এটা একটা ফাঁদ। জঙ্গলের মধ্যে তাদের পাতা ফাঁদের চেয়েও ভয়ানক, ভয়ঙ্কর। কিন্তু সুমাইয়া এর চেয়েও খতরনাক খিলাড়ি। নাকি আজ ভুল মাঠে খেলতে নেমেছে সুমাইয়া, যেখানে পরাজয় অবশ্যম্ভাবী।
কিন্তু সব জেনেও ওর যেন এই পথ চলাতেই আনন্দ। আশিক সুমাইয়ার কোমরে হাত রাখল আলতো করে। নিজের তালুতে চাপ দিতেই সুমাইয়ার শরীরে বিদ্যুতের ঝলকানি খেলে গেল। সে আড়ষ্ট হলো একটু, কিন্তু সরে গেল না। এই আধ খাওয়া চন্দ্র রাতে নিজেকে ছোঁয়ালো আশিক একবার, অল্প কিছুক্ষণের জন্য। দ্বিতীয়বারের সময়টা আর একটু বাড়ল, আর তৃতীয়বার আশিক সুমাইয়ার ঠোঁট একে অপরকে ছাড়তে পারল না। চুম্বকের মতো দুটো শরীর ভারত পাকিস্তানের বর্ডারের খুব কাছে দাঁড়িয়ে ভেসে গেল হৃদি গঙ্গার জলে। সুমাইয়ার কাঁধ থেকে আঁচলটা খসে পড়ল কানের ঠিক নিচে। আশিকের প্রথম কামড়টা খেতেই নিজেকে আত্মসমর্পণ করল সুমাইয়া। উন্নত হৃদয়ের উথাল পাথালে ডুব দিয়ে আশিক পাড়ি দিল তার ক্যানভাসে আঁকা রঙিন দুনিয়াতে। ওরা দুজন এখন আকাশে, মহাশূন্যে। সুমাইয়ার চুলগুলোর হাওয়ার প্রচন্ড দাপটে প্রায় পাগল পাড়া অবস্থা। হাওয়ার দাপটেই ভালো করে যেন তাকাতে পারছে না আশিকও। শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, তাই একে অপরকে আরো বেশি করে প্রাণবায়ু ভরে দিল দুজনে। হঠাৎ দেখলো একটা বেলুন ফাটছে, তার সঙ্গে আরো দুটো বেলুন ফাটার শব্দ ওদের কানে এলো। তারপর আরো অনেকগুলো বেলুন একসঙ্গে ফাটতেই ওরা চোখ খুলে ফেললো। কোথায় আকাশ, কোথায় সেই পাগল পাড়া হাওয়া, কোথায় উঠছিল ওরা? এ তো সেই জঙ্গলের সেই জায়গাটা যেখানে একটু আগেও দাঁড়িয়েছিল ওরা। শব্দগুলো তাহলে কিসের? সুমাইয়ার বুঝতে অসুবিধে হলো না। সে এক ঝটকায় আশিকের হাতটা ধরে মাটিতে শুয়ে পড়ল। ইশারায় আশিককেও বুঝিয়ে দিল নিচে শুতে। তখন কান পাতা দায়। গুলি বন্দুকের অবিরাম বর্ষণের আওয়াজ তখন অনেক কাছাকাছি শোনালো, যেন অন্তিম লড়াইয়ের সূচনা হলো এবার। অন্ধকার একটা বড় ঘর, শুধু একটা লাল আলো জ্বলছে ম্যাপ টেবিলের ওপর। কাগজ, রেডিও, টেলিফোন সব ছড়িয়ে ছিটিয়ে আছে। টিক্কা খান দাঁড়িয়ে আছেন, হাত দুটো পেছনে, তাকিয়ে আছেন জানলার বাইরে। জনাব, দক্ষিণ ফ্রন্ট থেকে রিপোর্ট এনেছি। ব্রিগেড 33 পুরোপুরি ছিন্ন বিচ্ছিন্ন। মুক্তিবাহিনী ভারতের 9 নম্বর ডিভিশনের সহায়তায় কুমিল্লা পেরিয়ে গেছে। ওরা কুমিল্লা পেরিয়ে এসেছে এত তাড়াতাড়ি? ওরা রাতের অন্ধকারে রিভার ক্রস করছে। আমাদের সেনারা বিপর্যস্ত। জনাব, গোপালগঞ্জে আমাদের সাপ্লাই কনভয় ধ্বংস, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারতীয় বাহিনী এখন ঢাকায়। কি বলছো তুমি? গতকাল ওরা ছিল ব্রাহ্মণবাড়িয়ায়। ওরা হেলিকপ্টারে ত্রিপুরা থেকে সরাসরি ঢাকার উত্তরে নামিয়ে দিয়েছে প্যারা কমান্ডার ইউনিট। হ্যালো, হ্যাঁ জি জনাব, রেডিও পাকিস্তান এখন আর কাজ করছে না। ভারতীয় বাহিনী জ্যাম করে দিয়েছে। জনগণ আর কিছুই শুনতে পাচ্ছে না। শালা ফোনে কোনো লাইন পাওয়া যাচ্ছে না, সব কানেকশন বন্ধ। কে দায়ী এর জন্য? জনাব, ভারত শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিক যুদ্ধও জয়ী হয়েছে। এই মুহূর্তে মুক্তিবাহিনী ঢাকার শহরতলির ভিতর ঢুকে পড়েছে। আল্লাহ, না 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 না, এটা কোনোভাবে সম্ভব নয়। আমরা পাকিস্তান আর্মি, আমরা এইভাবে হেরে যেতে পারি না। জনাব, এই লড়াই আপনি হারেননি। ইতিহাস আপনাকে কখনোই জিততে দেয়নি।
আমি ভেবেছিলাম একটা বড় ক্যানভাসে তোমার ছবি আঁকবো, সেটা বোধহয় আর হলো না। কবে ভাবলে এত কিছু? এই তো কিছু ঘন্টা আগে, যখন তোমাকে প্রথম দেখি। ওই ঘরের মধ্যে? যখন এই জঙ্গলে তুমি আমাকে উল্টো ঝুলিয়ে রেখেছিলে জ্ঞান হারানোর সময়। তোমার তোমার ডান চোখের ওই তিল। এখন আমরা কি করব আশিক? আমাদের আমাদের ডান দিকে মুক্তি বাহিনী, ভারতীয় সেনা, আর বাঁ দিকে খান সেনা। আর দেখো, আমরা হচ্ছে একেবারে মাঝখানে। বাঁ দিকে তোমাকে নিয়ে গেলে ওরা তোমাকে বাঁচতে দেবে না, আর ডান দিকে গেলে ওরা আমাকে মারবে। মরতে আমাদের হবে, হয় তোমাকে নয় আমাকে। ঠিক আছে, তুমি যাও তোমার দিকে, আমি আমার মতো চললাম। চলে যাব, চলে যাব, তাই কি বেরিয়েছিলাম একসঙ্গে? কি হচ্ছে কি আশিক? তুমি কে? এই এই তুমি তুমি কে বলো তো? কেন তুমি আমাকে আমার দেশের থেকে এমন একটা মহেন্দ্রক্ষণে আমি আমার দেশের পাশে থাকতে পারছি না, একমাত্র তোমার জন্য। আমার পাশে তো আছো, সেটা কি যথেষ্ট নয় তোমার কাছে? আর সময় নেই হাতে, ওরা আমাদের দুজনকেই মারবে। আশিক সুমাইয়ার হাত ধরে একটা হ্যাচকা টান মারল, আর সেই টানে মুহূর্তের মধ্যে সুমাইয়া চলে এলো আশিকের বুকের মাঝখানে। একে অপরকে জড়িয়ে ধরল ওরা, আষ্টে পৃষ্ঠে, যেন চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘরের মধ্যে ছড়িয়ে আছে ম্যাপ, কাপের পাশে আখ খাওয়া বিস্কিট, বাতাসে চা ও উত্তেজনার গন্ধ। ইন্দিরা চুপচাপ বসে আছেন, চোখ সামনের ম্যাপের ওপর, আর হাকসার পাশে দাঁড়িয়ে আছেন। হাকসারজি, সব দিক থেকেই পরিষ্কার। আমাদের জয় নিশ্চিত। জেনারেল আরোরা বলছেন নিয়াজির আত্মসমর্পণের কাগজ প্রস্তুত। ঢাকার চিত্রনাট্য একেবারে শেষ দৃশ্যে পৌঁছে গেছে ম্যাডাম। মিত্রবাহিনী ঢাকার অদূরে, পাকিস্তান বাহিনী পিছু হটছে। এরকম এক মুহূর্তে আমার মনে পড়ছে একটাই নাম, শেখ মুজিবুর রহমান। হাকসারজি, যদি তার সঙ্গে একবার কথা বলতে পারতাম, অন্তত এই বিজয় সংবাদটা আমি তাকে নিজে বলতে চাই, যে তার ডাকে তার জাতি জেগে উঠেছে, তার অপেক্ষাতেই অপেক্ষা করছে একটা গোটা দেশ। ঠিক, আমি রয়ের মাধ্যমে চেষ্টা করছি ম্যাডাম। শেখ সাহেব এখন রাওয়ালপিন্ডিতে আটক, কিন্তু আজকের মতো দিনে অলৌকিক কিছু হলে অবাক হব না। হ্যালো ম্যাডাম, বাংলাদেশ থেকে ভিভিআইপি কল রয়েছে। আজই তো সরকারের শপথ গ্রহণ ছিল ওদের। কি চাই ওরা? ঠিক আছে, কানেক্ট করো। হ্যালো, আমি শেখ মুজিব বলছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এতক্ষণ শুনছিলেন জয় সাহার লেখা গল্প 1971। এই গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জীব রাহা, শুভ বিশ্বাস, পল্লব মিশ্র, অয়ন ভৌমিক, দেবতনু রাহা, সায়ন ভট্টাচার্য, কল্লোল দে, অভিযান বসু, সৌনক সান্যাল, সৌরভ নন্দী, জয়ন্ত দাস, জয় সাহা, অভিজিৎ ঘোষ, মিঠু চক্রবর্তী। সুমাইয়ার চরিত্রে চান্দ্রেই নিয়োগী, আশিকের চরিত্রে দেবদত্ত রাহা এবং ইন্দিরা গান্ধীর ভূমিকায় মধুমন্তী চট্টোপাধ্যায়।
গল্পের সূত্রধর আমি সৌনক। আবহ সঙ্গীত এবং শব্দ গ্রহণে স্টুডিও কম্প্যাক্ট অডিও ল্যাবের শুভদীপ সরকার। সাউন্ড ডিজাইন সায়র দে। পোস্টার অ্যান্ড গ্রাফিক্স রাজ দাশগুপ্ত। গল্পপাঠ ও পরিচালনা দীপ্তজিৎ রায়চৌধুরী। কাহিনী ও সৃজনশীল প্রযোজনা জয় সাহা। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। তাহলে পরের পর্বে দেখা এবং শোনা হচ্ছে।